সময় তখন 10টার নাগাদ। জুই মালাকে নিয়ে বাগানে। আয়ন আরাফ খানকে সাথে নিয়ে অনেকটা আগেই বের হয়েছে। সে জুইকে দেখেছিল বাগানে। অল্প স্বল্প চোখাচোখিও হয়েছিল দুজনের। কিন্তু আয়ন ব্যস্ততার জন্য জুইয়ের সাথে কথা বলতে পারেনি। আয়নের ব্যস্ততার কারণ দুটো। প্রথমত, তার বাবার ব্যবসায়ী ঝামেলা হওয়ায় সে একমাত্র ছেলে হিসাবে সাহায্যের হাত লাগিয়েছে তাতে। দ্বিতীয় কারণটা হচ্ছে, হৃদের বিয়ের কাজেও হাত লাগিয়েছে আসিফ আরাফ খানের সাথে। আসিফের কথা অনুযায়ী হৃদ নাকি বিগত 1 মাস আগেই বিয়ের প্রিপারেশন নিয়ে রেখেছিল। সেই অনুযায়ী বিয়ের মেনু, মার বিয়ের শপিং সবকিছুই ইতিমধ্যে করা শেষ। তাছাড়া হৃদ নাকি নিজে মার জন্য ডিজাইনারদের বলে স্পেশালি লেহেঙ্গা অর্ডার মেকিং করিয়েছে দুটো। মায়া বিয়ে আর রিসেপশনের পড়ার জন্য। সবকিছুতেই ছিল হৃদের প্রস্তুতি। আয়োজনও বিশাল। দেশের সকল ঊর্ধ্বতন সমাজের দাওয়াত পড়েছে হৃদ খানের বিয়েতে আগমন বার্তা হিসাবে। হৃদের সেই লিস্ট থেকে বাদ পড়েনি তার বিদেশি যোগসূত্রের কাইন্ডরাও। বিশাল আয়োজনের ঝামেলাও বেশি। মেনুতে খাবার আইটেম যোগ করতে হচ্ছে বেশ কয়েকটি দেশের। বিদেশিনীরা তো আর বাঙালি খাবার খাবে না, তাই না? তাদের নিজ দেশের খাবার ছাড়া। তাছাড়া বিদেশিনীদের তদারকির জন্য আলাদা সার্ভিস দিতে 5 স্টার হোটেল বুকিং করা হয়েছে দুটো। সিকিউরিটি বাড়িয়ে দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। সবকিছু তদন্তের জন্য আসিফ আরাফ খান যথেষ্ট হিমশিম খাচ্ছে। সেই সুবাদে আয়নের এগিয়ে আসা। তাছাড়া পিছনের সবকিছু ভুলে সেও এগিয়ে যেতে চাই। সঙ্গী হিসাবে মার বোন জুই বেস্ট লাইফ পার্টনার হবে তার জন্য। মূলত মায়াকে ভুলতে সাহায্য করবে তাকে। তাছাড়া জুইয়ের মধ্যে মায়ামও একটা টান আসে তার। হোক সে স্বার্থপর, তাতে কি? দুনিয়ায় সবাই তো স্বার্থপর। নিজের সুখটা সবাই আগে দেখে। মায়াকে ভুলতে জুইকে আঁকড়ে ধরলে ক্ষতি কোথায়? দিন শেষে সেও সুখী হবে। আজ জুইকে ভালোবাসতে না পারলে কাল ঠিকই ভালোবাসা হয়ে যাবে, এতটা আয়নের বিশ্বাস। আয়ন মনস্তাত্ত্বিক বিষয়গুলো চিন্তা ভাবনা করে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজকাল মনটা অকারণে খারাপ হওয়া থেকে রক্ষা পাচ্ছে জুইয়ের সঙ্গে পেয়ে। এতেই তার শান্তি। গাড়িতে পিছনের সিটের বসা আয়ন পাশে আরাফ খানকে এক পলক দেখে নেয়। তিনি বেশ ব্যস্ততা নিয়ে ফোনে কথা বলছেন। আজ রবিবার। বিয়ের অনুষ্ঠান শুরু হতে আর মাত্র 4 দিন হাতে আছে তাদের। যত দ্রুত সম্ভব কাজ শেষ করতে চাচ্ছেন তিনি। আয়ন আলতো হেসে নিজের হাতের লিস্টেতে চোখ বুলাল। ফোন তুলে লিস্ট অনুযায়ী কল করবে তার আগেই মনে হলো জুই তো আজকে খান বাড়িতে আছে। সে কি সকালে কিছু খেয়েছে? আয়ন চিন্তিত কপালে ছোট করে মেসেজ করল জুইকে, আপনি সকালে নাস্তা করেছিলেন জুই? মেসেজটি পাঠিয়ে আয়ন কয়েক সেকেন্ড অপেক্ষা করল। তার মধ্যেই জুইয়ের ছোট করে উত্তরের মেসেজ আসলো আয়নের ফোনে। হুম। আয়নের আর প্রশ্ন করা হলো না জুইকে। ব্যস্ততায় সেও কাজে লেগে পড়ল পুরোদমে। মায়া লুকিয়ে চুকিয়ে হৃদকে বাসা থেকে বের হতে যেতে দেখছিল। হৃদ যেতেই মায়া হেনা খানের রুম থেকে বের হয়েছিল তখন। এদিক সেদিকে না গিয়ে সোজা হৃদের রুমে গেল। পরিচিত রুমে হৃদের ঘ্রাণ পেয়ে বুক ভরা নিঃশ্বাস টানল নিজের মাঝে। দীর্ঘ 1 মাস হৃদ থেকে, এই রুম থেকে, এই পরিচিত ঘ্রাণটা থেকে মায়া দূরে ছিল। দিন রাত ছটফট করছিল সে এসবের জন্য। আজ মায়া খুশি। ভীষণ রকমের খুশি সবকিছু পুনরায় ফিরে পেয়ে। উৎফুল্লর মায়া খুশি মনে হৃদের রুমে ঘুরঘুর করে এটা সেটা ছুঁয়ে দিতে লাগল। বিছানায় গিয়ে শুল। গড়াগড়ি করে পুনরায় উঠে বসল। বালিশ টেনে মাঝামাঝি রেখে বিছানার 2 ভাগে বিভক্ত করল। 10, 20 থেকে 100 পর্যন্ত গুনে গুনে ঠিক করল সে কোন পাশে ঘুমাবে বিয়ের পর। হিসাব করে মার সাইড পড়ল বিছানার বাম পাশের আর হৃদের ডান পাশে। মায়া এবার রুমের সবকিছুতে হিসাবে করে করে নিজের অর্ধেক ভাগ বসালো হৃদের প্রতিটা জিনিসপত্র উপর। বিয়ের পর তো মায়া এই রুমেই থাকবে। তাই আগেভাগে মায়া ভাগে কি কি পড়ছে সেটা হিসাব করবে না। মার হিসাব নিকাশের পাল্লায় মুহূর্তে হৃদের গুছানো পরিপাটি রুমটা এলোমেলো হয়ে গেলে। হৃদের প্রতিটা জিনিসপত্র রুমের ফ্লোরে রেখে রেখে 2 ভাগ করল মায়া। একটা হৃদের, অন্যটা মার। মায়ের পাক্কা পরিপক্ক হিসাব নিকাশ থেকে বাদ পড়ল না হৃদের পায়ের স্যান্ডেল জোড়াও। সমান সমান ভাগ করল। একটা মার, একটা হৃদের। হিসাব তো হিসাবই, তাই না? তাছাড়া মায়া তার অধিকার ছাড়বে কেন? মার মিস্টার ভিলেন তো বলেছিল একদিন, বউ যা আমার তা অর্ধেক তোমার। আমার অর্ধাঙ্গিনী হিসাবে তুমি আমার সবকিছুতে অর্ধেক ভাগ প্রাপ্ত থাকবে সব সময়। কারণ আমার অর্ধেক তুমি, আর আমি তোমাতে পূর্ণ। ব্যাস, সেই থেকে মায়া কথাটা মনে রেখেছিল। আজীবন মনেও রাখবে।
সবকিছুর ভাগাভাগি হবে তার স্বামীর সবকিছুতে। মায়া নিজের পায়ের একটা জুতা খুলে হৃদের একটা স্যান্ডেল পায়ে পরে নিল। মায়া ছোট পায়ে হৃদের জুতো বিশাল বড় সাইজের দেখালো। তারপরও মায়া খুলল না। নিজের ভাগ বসাতেই হৃদের একটা স্যান্ডেল পরে রাখল পায়ে। অন্য পায়ে নিজের উঁচু জুতা। দুই পায়ে দুই রকম জুতা পরেই মায়া এগিয়ে গেল ফ্রিজে ভাগাভাগি করতে। কিন্তু ফ্রিজ খুলে সাধারণ পানির বোতল, কোল্ড ড্রিঙ্ক, বিয়ার ছাড়া অন্য কিছুই পেল না। দুঃখী মনে নাক মুখ খিচে ফ্রিজের দুভাগ করল। 3 পার্টের ফ্রিজের 2টো পার্ট মার, আর একটা পার্ট হৃদের কপালে জুটল। তাছাড়া তখন বিছানার ভাগাভাগিতেও মার ভাগে ছোট বড় 4টা বালিশ পড়ল। আর হৃদের ভাগে 2টো। তাও বিছানার সবচেয়ে অসুন্দর ও ফুটবল বালিশ দুটোই হৃদের ভাগে জুটল। ভাগাভাগি শেষ। মায়া চলে যেতেই দেখল ফ্লোরে একপাশে হৃদের ফোন ভেঙে 2 টুকরো হয়ে পড়ে আছে। মায়া এগিয়ে গিয়ে সেটা নিয়েও দুভাগ করে একটা হৃদের সাইডে রাখল, অন্যটা মার সাইডে। ভাগাভাগি শেষ। মায়া চলে গেল নিচে। সিঁড়ি বেয়ে নিচে নামতে মায়া এপাশ ওপাশ ল্যাংড়া হয়ে হাঁটছে। তারও যথেষ্ট কারণ আছে। মার এক পায়ে নিজের হিল জুতা পরায় তো অন্য পায়ে হৃদের স্যান্ডেল, যার জন্য মার ব্যালেন্স রাখতে উপর নিচ হয়ে হাঁটতে হচ্ছে। মায়াকে এমন করে হাঁটতে দেখে হেনা খান এগিয়ে এসে চমকিত গলায় প্রশ্ন করল মায়াকে, সোনামা তুই এইভাবে হাঁটছিস কেন? কি পরেছিস এইগুলা? 2 পায়ের 2 জুতা পরে আছিস কেন? এত বড় স্যান্ডেল কার? মায়া লাড়িয়ে নিচে নামতে নামতে ভাবলেন উত্তর করল, তোমার নাতির। হৃদের জুতা তোর পায়ের কেন তাহলে? এটা আমার ভাগের জুতা দাদি। হেনা খান বিস্মিত হতবাক কণ্ঠে বলল, তোর ভাগের জুতা মানে? মায়া হেনা খানকে সবটা বলে গিয়ে বসল ড্রয়িং রুমের সোফায়ের উপর। সবটা শুনে হেনা খান বেশ একটা অবাক হলো না। কারণ তিনি জানেন মায়া কেমন। তাছাড়া তিনি সবচেয়ে বেশি বুঝেন মার চঞ্চলতাকে। এমন অসংখ্য ঘটনা আছে মার চঞ্চলতাকে ঘিরে। গত 2.5 বছরে তিনি খুব কাছ থেকে মায়াকে লক্ষ্য করেছে। মায়া চঞ্চল হরিণী বলেই হৃদকে দেশে ফেরাতে সক্ষম হয়েছে তিনি। মার মধ্যে কখন ডুবে গেছে সেটা হয়তো হৃদও বুঝতে পারেনি। মায়া আছে বলেই খানবাড়ির ভরপুর ভরাট হয়ে থাকে সবসময়। মায়া চঞ্চলতার কারণে মনে হয় বাড়িতে মানুষ আছে। উনার বাড়িটা আর শূন্য নেই, পূর্ণতা বসবাস। মার সময় নিয়ে ড্রয়িং রুমে বসছিল। কিন্তু হঠাৎ দুজন সার্ভেন্টকে বড় বড় 2টো কার্টুনের বক্স নিয়ে হৃদের রুমে যেতে দেখে মায়াও কৌতূহলবশত ড্রয়িং রুম ছেড়ে তাদের পিছন পিছন পুনরায় হৃদের রুমে গেল। গিয়ে দেখল সার্ভেন্টগুলো বক্স থেকে মার পছন্দের মজার মজার খাবার হৃদের ফ্রিজে তুলে রাখছে। মায়া তখন কিছু বলল, সময় নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকলো সেখানে। সার্ভেন্টরা খাবারগুলো ফ্রিজে তুলে রেখে চলে যেতেই মায়া লাফিয়ে গেল ফ্রিজে কাছে। ফ্রিজ খুলে তৎক্ষণাৎ চকলেট কেক বের করে খেতে বসল ফ্লোরে। মার ভাগের ফ্রিজের পার্টগুলোতে খাবারগুলো রেখেছে, তার মানে এখন এসব খাবার মার। যদি হৃদ মায়াকে কিছু জিজ্ঞাসা করে তাহলে মায়া বলবে মায়া কিছু জানে না, সে দেখেনি কে খেয়েছে। মায়া খেয়ে দিয়ে উঠে দাঁড়ালো। নিজের ওড়নায় করে চকলেট, আইসক্রিম চুরি করে বের হয়ে গেল। যদি হৃদ চলে আসে তাহলে মায়াকে তো আর খেতে দিবে না। তাই মায়া বুদ্ধি করে নিজের জন্য ও সবার জন্য চকলেট, কোন আইসক্রিমের পুরো বক্স নিয়ে সোজা গেল নিচে। একা খেল না কোনো কিছু, ভাগাভাগি করে সবাইকে দিয়ে খেল। বাড়ির ভিতরের সার্ভেন্টদের সহ চকলেট, আইসক্রিম দিয়ে খেল। সেদিন দুপুরের মায়া আর ভাত খেল না। খাবে কিভাবে? পেটে অবশিষ্ট জায়গায় থাকলে তো খাবে, তাই না? সারাদিন মুখ চালিয়ে এটা সেটা খেল হৃদের ফ্রিজ থেকে নিয়ে কিছুক্ষণ পরপর। সেদিন জুইমালা ও মার সাথে সাথে ভাত খেল না। মার হৃদের রুম থেকে চুরি করে আনা খাবারই খেল সারাদিন। মায়াকে নিয়ে সেদিন আর কেউ শপিংয়ে যায়নি। যেহেতু মার বিয়ের শপিং হৃদ পূব থেকে করে নিয়েছে, তাই সেখানে নতুন করে কোনো ঝামেলায় জড়ালো না কেউ। তবে হেনা খান আশেপাশের প্রতিবেশীদের দাওয়াত পাঠাচ্ছে কার্ড দিয়ে দিয়ে। সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল গড়ালো প্রত্যেকের ব্যস্ততায়। খবর পেয়ে পাশে বাড়ির একজন মহিলা হাজির হলো উনার গর্ভবতী মেয়ে আর বয়স্ক যাকে নিয়ে। সবাই মূলত হৃদের বউকে দেখতে এসেছে খান বাড়িতে। মায়া তখনও বাগানে ঘুরঘুর করছিল জুইমালার সাথে। হেনা খান সার্ভেন্ট দিয়ে নাস্তা দিল তাদের। মায়াকেও ডেকে পাঠালো। মায়া আসলো, কিন্তু জুই তখনও বাগানে। অপরিচিত মানুষদের দেখে খানিকটা চুপচাপ হয়ে গেল মায়া। গোল গোল চোখে সবাইকে পর্যবেক্ষণ করতেই চোখ পড়ল 9 মাসের গর্ভবতী মেয়েটিকে। উপস্থিত মহিলাদের দৃষ্টিও মার উপর ছিল। হেনা খান হাতের ইশারায় ডাকল মায়াকে নিজের পাশে।
মায়া ধীর পায়ে ওনার পাশে বসতে এক হাতে হেনা খান মায়াকে জড়িয়ে নিয়ে হৃদের বউ হিসাবে পরিচয় করালো সবার সাথে। মার পরিচয় পেয়ে পাশ থেকে বয়স্ক মহিলাটি বলে ওঠে, মাশাল্লাহ, হৃদের বউ তো 16 আনা সুন্দরী। কিন্তু মেয়েটা বেশি ছোট হয়ে গেল না হৃদের বউ হিসাবে চাচি? হৃদ খানের মতো মানুষকে সামলাতে পারবে তো? হৃদ যে রাগী পুরুষ। হেনা খান অন্তত গম্ভীরতার সঙ্গে বলেন। হৃদ রাত দরজা বাহির অবধি ঘরের জন্য না জুলির। হৃদ নিজের আপনজনদের আঘাত করে না। তাছাড়া হৃদের পছন্দ মায়া। হৃদ তার ভালোবাসার মানুষগুলো আগলে রাখে, অযত্ন করে না। সেই ক্ষেত্রে নিজের বউয়ের অযত্নেও করবে না। হেনা খানের কথায় আর কেউ কথা বাড়ালো না। হৃদ খান সম্পর্কে বাজে কথা বলা মানেই বিপদ। জুলির নিজের বিপদের ভয় চেপে গেল। হাসির মুখে হেনা খানের সাথে কথা বলতে লাগলো। কিন্তু তখনও মার দৃষ্টি ছিল গর্ভবতী মেয়েটির দিকে। মেয়েটিকে মার চোখে কেমন ক্লান্তময় লাগছিল। ভারী পেট নিয়ে উঠতে বসতেও কষ্ট হচ্ছিল। মায়া বেশ করে লক্ষ্য করল মেয়েটিকে। মার দৃষ্টির বুঝে গর্ভবতী মেয়েটি হেসে উঠে নিজের কাছে ডাকল মায়াকে। মায়াও সুন্দর করে হেনা খানের পাশ থেকে উঠে মেয়েটির পাশে গিয়ে বসল। হেনা খান তখনও জন মহিলাদের সাথে কথায় ব্যস্ত ছিল। গর্ভবতী মেয়েটি মার গাল টেনে বলল, তুমি কিন্তু অনেক কিউট, জানো সেটা? মায়া গোল গোল চোখে মেয়েটির হাসি মাখা মুখের দিকে তাকালো। মার একটা হাত নিজের হাতে নিয়ে পুনরায় বলল মেয়েটি, হৃদ ভাই নিশ্চয়ই তোমাকে অনেক ভালোবাসে তাই না? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি জানি বলল, না বাসে না। কেন? উনি বলেছে আমার সাথে ওনার লেনদেনের সম্পর্ক, তাই ভালোবাসবে না? মেয়েটি হেসে উঠে মার অবুঝ কথায়। তাকে যে অল্প সময়ের মধ্যে হাসাতে পারে সেখানে নিশ্চয়ই হৃদকেও সারাদিন হাসায়। এই জন্যই হয়তো হৃদ খান এত আয়োজন করে পুরো শহর জানিয়ে বিয়ে করছে এই মেয়েকে। মেয়েটি হাসি মুখে মায়াকে বলে, তুমি জানো তুমি মিষ্টি করে কোথাও বলো। মায়া মেয়েটির কথা উত্তর দিন না, বরং পাল্টা প্রশ্ন করে বলল, তোমার পেটে কয়টা বাবু? মার দৃষ্টি অনুসরণ করে মেয়েটি নিজের পেটের দিকে এক পলক তাকায়। অল্প বয়সে আদুরের সহিত একটা হাত রাখল নিজের পেটের উপর। হাসির মুখে পুনরায় চোখ তুলে তাকায় মার দিকে। মায়াময় স্নিগ্ধ কণ্ঠে বলল, একটা মেয়ে বাবু না ছেলে বাবু হবে? ছেলে বাবু হবে। মায়া নড়েচড়ে বসে পুনরায় বলল, একটু ধরে দেখি তোমার বাবুকে। মেয়েটি হাত টেনে নিজের পেটের উপর মার হাত দুটো রাখল। খানিকটা সময় মায়া মেয়েটির পেট ধরে বসে থাকতেই হঠাৎ চমকিত গলায় মায়া বলল, বাবু নড়েছে, বাবু নড়েছে, আমি বুঝেছি বাবু নড়েছে। মার খুশি দেখে মেয়েটিও হেসে উঠে বলল, এখন তো তোমারও বিয়ে হচ্ছে, খুব জলদি তোমার পেটেও এমন একটা বাবু চলে আসবে, দেখিও। মায়া ঠোঁট প্রসারিত করে হেসে মেয়েটিকে 5 আঙ্গুল দিয়ে বলল, আমার 5টা বাবু হবে। একটা বাবু দাদির কাছে থাকবে, একটা বাবু দাদাজানের কাছে থাকবে, একটা বাবু আমার, আর বাকি দুটো উনার কাছে থাকবে। হিসাব করে মোট 5টা বাবু হবে আমার। বাব্বাহ, এত বড় প্ল্যানিং তোমাদের। সোজা 5টা বাচ্চা। রিন ভাই তো হেভি রোমান্টিক মানুষ। সুন্দরী বউ পেয়ে এত ভালোবাসা তার। মায়া লাজুক হাসল। আরও কিছুক্ষণ বসে মেয়েটির সাথে গল্প করল। মেহমানরা চলে যেতে যেতে মাগরিব পার হলো। তখন ভর সন্ধ্যা। হেনা খান পুনরায় মেহমানদের লিস্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়ল মেহেরবানকে নিয়ে। মেহেরবান ঘণ্টা খানিক আগে এসেছিল খান বাড়িতে। বর্তমানে তিনিও নিজের মায়ের সাথে বিয়ের কাজে পুরো দমে ব্যস্ত। মায়া ড্রয়িং রুম থেকে উঠে টইটি করতে করতে গেল হৃদের রুমে। দরজা খোলা পেয়ে নির্দ্বিধায় ঢুকল। আশেপাশের সবকিছু অগোছালো আগের মতোই দেখল। শুধু বিছানায় ভাঁজ করা হৃদের নতুন শার্ট প্যান্ট দেখতে পেল। মায়া এগিয়ে সেদিকে। হৃদের প্যান্ট শার্ট হাতে তুলে আয়নার সামনে দাঁড়ালো। ভাঁজ করা কাপড়গুলো অগোছালো করে নিজের জামার ভিতর ঢুকাল দলা মুচড়ে পাকিয়ে। প্রেগন্যান্ট মহিলাদের মতো নিজের একটা বড় পেট বানালো বেবি বাম্পের। মোট কথা তখনকার মেয়েটিকে কপি করতে চাইল মায়া। তাই এক হাত পেটে রেখে অন্য কোমরে রাখল। অনেকটা ক্লান্তময় শরীরে বানানোর চেষ্টা করে ধীরে ধীরে আয়নার সামনে হাঁটল পেট ভাসিয়ে। নিজেকে প্রেগন্যান্ট মহিলা বানাতে সবটুকু সফলই হয়েছিল মায়া। তবে বিপত্তি ঘটল হৃদকে নিয়ে। মূলত হৃদের আচানক আগমন নিয়ে। হৃদ যে রুমে ছিল সেটা জানত না মায়া। কখন এসেছিল তাও জানা নেই মার। যখন হৃদ ওয়াশরুমের দরজা খট করে খুলে বের হয় তখন বুঝতে পারে জনই একে অপরের উপস্থিতি। কয়েক সেকেন্ড মধ্যে থমথমে খেয়ে যায় জনি। মায়া চমকে উঠে আয়নার ভিতর দিয়ে হৃদের দিকে তাকাতেই
চোখে পড়ল আকাশ সমান বিস্ময়কর হৃদের চেহারাটা। মায়া যতটুকু না হৃদকে এই মুহূর্তের রুমে দেখে চমকিয়েছে তার থেকে হাজার গুণ হৃদ চমকিয়েছে তার বউকে 10 মাসে বেবি বাম্প নিয়ে ঘুরতে দেখে। মায়ার হৃদের বিস্মিত শোকটবুজ্জ দৃষ্টি এড়িয়ে পেটে ধরে ধীরে ধীরে হেঁটে গিয়ে বসল সোফায়। নিজের ভারী শরীরটা সোফায় এলিয়ে দিয়ে পেটে হাত রাখল। হৃদ তখনও হা হয়ে তাকিয়ে আছে মার দিকে। সে তো তার বউকে সকালে ঠিক রেখে গিয়েছিল, তাহলে কয়েক ঘন্টার মধ্যে তার বউ প্রেগন্যান্ট হয় কিভাবে, তাও 10 মাসের। যেভাবে তার বউ ক্লান্তিময় শরীর নিয়ে টেনে টেনে হাঁটছে, মনে হচ্ছে আজ কালকের মধ্যে তাকে ডেলিভারিতে নিতে হবে হৃদের। হতবাক হতবুদ্ধি হৃদ একটা কথাও বলতে পারল না। বিস্ময়ে যেন তার গলা চেপে আছে। হৃদের বেশ কিছুক্ষণ সময় লাগলো বিস্ময়কর রেশ কাটাতে। হৃদ মায়া থেকে দৃষ্টি সরিয়ে ওয়াশরুমের দরজা ছেড়ে এগিয়ে গেল বিছানার দিকে। ভেজা শরীরে কোমরে সাদা টাওয়াল বেঁধে নিজের শার্ট প্যান্ট খুঁজতে লাগলো চারপাশে হন্য হয়ে। কোথাও পেল না। মায়া হা হয়ে তাকিয়ে তাকল হৃদের ভেজা শরীরের দিকে। সে আগে কখনো হৃদকে এইভাবে খালি শরীরে দেখেনি। লজ্জায় মার নাক মুখ লাল হয়ে যেতে হাতে নিজের মুখ ঢেকে নিল তৎক্ষণাৎ। হৃদের বিরক্তি বাড়ে। রাগ হয় নিজের শার্ট প্যান্ট কোথাও খুঁজে না পেয়ে। হৃদ বিরক্তি হাতে এটা সেটা উল্টিয়ে নিজের কাপড়গুলো খুঁজে। খটখট শব্দে মায়া মুখ থেকে হাত সরিয়ে দেখল হৃদ হন্য হয়ে কিছু একটা খুঁজে চলছে। কিন্তু কি, সেটা বুঝতে না পেরে কৌতূহল বশে প্রশ্ন করে মায়া। কি খুঁজছেন আপনি? হৃদ মায়াকে না দেখে খোঁজার অনুসন্ধান জারি রাখল। বিরক্তি কণ্ঠে বলল, নান অফ ইউর বিজনেস, জাস্ট আউট অফ মাই রুম। হৃদের অপমানে মায়া বের হতে চাইল। রাগের বশে ধুম করে সোফা থেকে দাঁড়িয়ে পড়তেই মার বানানো পেট খুলে পড়ল মাটিতে। মায়া খানিকটা চমকে উঠে আকস্মিক ঘটনায়। তাই দ্রুততার সঙ্গে ঝুঁকে ফ্লোর থেকে হৃদের শার্টটি তোলার আগেই সেখানে ঝড়ে গতিতে হাজির হয় হৃদ। মার শার্টটি তোলার আগেই হৃদ সেটি তুলে নিল নিজের হাতে। চমকে উঠে উত্তেজিত ভঙ্গিতে চিৎকার করে বলল, আমার বেবি দিন, আমার বেবি দিন। মায়া জোড়াজুড়ি করল হৃদ থেকে শার্টটি ছিনিয়ে নিতে। কিন্তু হৃদ দিন না, বরং হৃদ রাগী চোখে কটমট করে তাকালো মার দিকে। তার নতুন ইনটেক শার্টটির 12টা বাজিয়ে রেখেছে মায়া দলা মুচা পাকিয়ে। মায়া পুনরায় হৃদের হাত থেকে শার্ট টানতে চেয়ে বলল, আরে এটা আমার বেবি, ছাড়ুন না আমার বেবিকে। হৃদ মায়া থেকে নিজের শার্ট কেড়ে নিয়ে বুঝতে পারল তার প্যান্টও মার পেটেই বাঁধা। হৃদ মার থেকে অবশিষ্ট প্যান্টটি নিতে চাইলে মায়া এবার লাফিয়ে উঠে পিছিয়ে যায়। সে কিছুতে তার বেবি হৃদকে দিবে না। হৃদ মায়াকে চেপে ধরে সোফায় ফেলে এক হাতে মার দুহাত বেঁধে জোড়াজুড়ি করে মার জামা ভিতর থেকে প্যান্ট বের করল টেনে। হৃদের সাথে জোড়াজুড়ির শক্তিতে না পেরে মায়া কষ্টে কেঁদে উঠল। হৃদ মায়াকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। মায়াকে কাঁদতে দেখে জোরে ধমকও লাগালো চুপ করতে। মায়া শান্ত হলো না। হৃদ পুনরায় ধমক স্বরে দাঁতে দাঁত চেপে বলল, গেট আউট। মায়া কেঁদে কুটে সোফার উপর সোজা হয়ে বসতে বসতে বলল, ইউ গেট আউট। আমি যাব না কোথাও। এই রুমের অর্ধেক ভাগ আমি পাই। এটা আমারও রুম হয়। আমি এখানেই থাকব। আপনি বের হন। কিছু হলেই আমাকে রুম থেকে বের করে দেয়। রাগে কটমট করে হৃদ মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত পর্যবেক্ষণ করল। মায়া পায়ে নিজের জুতা দেখে সেটাও নিতে চাইল। মায়া দিন না তার ভাগের জুতা বলে। হৃদ পুনরায় মার পায়ে হাত দিয়ে জোড়াজুড়ি করতেই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। কোমরের বাঁধা হৃদের টাওয়ালটা ছুটে যেতে চাইলে হৃদ দ্রুত হাতে আঁকড়ে ধরে সেটা নিজের ইজ্জত বাঁচালো। কিন্তু মায়া চোখ বড় বড় করে হৃদের দিকে তাকিয়ে থাকল। এক মুহূর্তের জন্য নিজের কান্না ভুলে গেল লজ্জায়। মার শর্মের মরণ হয়ে তৎক্ষণাৎ হাতে মুখ টেকে নিল পিছন ঘুরে। হৃদ টাওয়াল বেঁধে ঠিক করে মার দিকে তাকাতেই মায়া লজ্জাভো দৌড়ে বের হয়ে গেল রুম থেকে। এই মুহূর্তে সে কিভাবে দাঁড়াবে তার মিস্টার ভিলেনের সামনে? মায়া লজ্জা লাগবে না বুঝি? মায়াকে দৌড়ে পালিয়ে যেতে দেখে কপাল কুঁচকায় হৃদ। মায়া লজ্জার বিষয়টি আঁচ করতে পেরে স্বস্তিনিশ্বাস ফেলার আগেই মায়া পুনরায় হৃদের দরজা গুলিয়ে মাথা বের করে উকি মারল। হৃদ তাকাতেই মায়া দুষ্ট হেসে বলে, আমি দেখে ফেলেছি। হৃদ প্রথমে বুঝতে না পেরে বিরক্তি নিয়ে বলল, কি? কালো? কালো ছিল মানে? আপনার ছোট কাপড় কালো ছিল। আমি দেখে ফেলেছি। হৃদ বুঝতে পারল তার আন্ডারওয়্যারের কথা বলছে মায়া। তখনকার অ্যাক্সিডেন্টে দেখেছে হয়তো। হৃদ তেলে আসতে চাইল মার দিকে। তার আগেই মায়া দৌড়ে পালিয়ে গেল। হৃদ থামতেই মায়া পুনরায় উকি মেরে হৃদকে জিভ কেটে ব্যঙ্গ করে গেল।
মার পাগলামিতে হৃদের ঠোঁটে সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল তৎক্ষণাৎ। কিন্তু সময়ে ব্যবধানে হৃদ পুনরায় গম্ভীর মুখের হয়ে উঠে নিজের শার্টের দিকে তাকিয়ে। এসব পড়া আর তার পক্ষে পসিবল না। দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে আছে সবকিছু। তাকে এই সন্ধ্যায় পুনরায় কাজের সাইডে যেতে হবে, তারপর বিয়ের ভেন্যুতে। তাই দ্রুত চেঞ্জ না করলেই নয়। রাত 10টা। নভেম্বর মাসের মাঝামাঝি চলছে। শীতের প্রভাব পড়েছে বেশি। বেশ ঠান্ডাময় পরিবেশটা। রাতের বেলায় এসি ফ্যান সবকিছু বন্ধ করে ঘুমাতে হয়। হয়তো আশুগঞ্জের তুলনায় ঢাকার শহরে ঠান্ডা প্রভাব একটু কমই। সন্ধ্যা হলে ঢাকায় তেমন একটা কুয়াশা দেখা যায় না এই নভেম্বর মাসে। কিন্তু আশুগঞ্জ সন্ধ্যার পর ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে সবকিছুই। বেশ ঠান্ডা পরিবেশ এখানে। ফিহা খোলা বারান্দায় দাঁড়িয়ে শূন্য আকাশের দিকে তাকিয়ে আছে। ঘন কুয়াশায় ঢাকা চারপাশটা তেমন একটা দেখা যাচ্ছে না। তবে ঘন কুয়াশাময় রাস্তায় মাঝে মাঝে ল্যাম্পপোস্টের মৃদু আলোয় দেখা যায়। ফিহা শীতের হালকা কেঁপে কেঁপে উঠছে ঠান্ডা বাতাসে। তারপরও বারান্দায় থেকে সরছে না। ঠায় জায়গায় দাঁড়িয়ে আছে। মোট কথা ফিহার পরিবেশটা ভালোই লাগছে। গায়ের সুতির শাড়িটা টেনে পিঠ ঘুরে সামনে টানল। চাদরে মতো করে গায়ে জড়িয়ে দাঁড়িয়ে রইল। মনের মধ্যে হাজারো গুমুট অভিমান তার। সেই অভিমান অভিযোগে তার থেকে ভালোবাসার মানুষটিকেও দূরে সরিয়ে রেখেছে সে। তাকে বাধ্য করেছে দূরে সরিয়ে রাখতে। ফিহা তো এমন কিছু চায়নি, তাহলে কেন এমন হলো? সে তো সুন্দর একটা সংসার সাজাতে চেয়েছিল ভালোবাসার মানুষটাকে নিয়ে। কত রাত জেগে একে অপরের সাথে গল্প করেছে সুন্দর সংসার সাজাতে চেয়ে। ফিহা কত শতবার এই বারান্দা, এই রুম দেখেছে আরিফের ফোনে ভিডিও কলে কথা বলার সময়। তখন ফিহার খুব করে চাইতো এই রুমে আরিফের সাথে তার বউ হয়ে থাকতে। আজ ফিহা আরিফের বউ, অথচ মনের মধ্যে সুখের অনুভূতির চেয়ে বিষাদের কিছু অনুভূতিতেই গুমরে মরছে সে। আরিফ ওকে কষ্ট দিয়েছে, ভীষণ বাড়াবাড়ি রকমের কষ্ট দিয়েছে ফিহার মার সাথে মিলে। অথচ ফিহা এই দুটো মানুষকে ভালোবাসত বেশ। কিন্তু তারা কেউ ফিহার ভালোবাসার মূল্য দেয়নি। একা গুমরে গুমরে মরতে ছেড়ে দিয়েছিল তাকে। সে কত কেঁদেছিল, কত শত আকুতি মিনতি করেছিল তার মাও আরিফের কাছে ভালোবাসার জন্য। শেষ পর্যন্ত আরিফকেও বলেছিল ফিহাকে তার কাছে নিয়ে যেতে। আর নিজের মাকে বলেছিল আরিফকে মেনে নিতে। কিন্তু কেউ ফিহার কথা মেনে নেয়নি। আজ যদি ফিহা মরে যেত তাহলে কি হতো? আজ ফিহার জায়গায় অন্য কেউ আসতো আরিফের বউ হয়ে এই বাড়িতে। তখন ফিহা অস্তিত্ব বিলুপ্ত থাকতো এই দুনিয়ায় মাটি থেকে। সে চির জাহান্নামী হয়ে থাকত। এ কাল ওই কাল, কোনো কালই ফিহার হতো না। শূন্যে থাকতো ফিহা, তাও শুধু এই ভালোবাসার মানুষগুলোর জন্য। তাহলে আজ কেন ফিহা তাদের ক্ষমা করবে? ফিহার গুরুত্ব তো তাদের জীবনের কখনোই ছিল না। তাহলে আজ ফিহা কেন তাদের কষ্ট বুঝতে চাইবে? তারা কি বুঝতে চেয়েছিল তার কান্না, তার কষ্টগুলোকে? মনস্তাত্ত্বিক বিষয়ে চিন্তা করে গুমোট নিঃশ্বাস ফেলল ফিহা। আরিফ বাড়িতে আছে গত 2 দিন হলো। অথচ এখনো ফিহা আরিফের সাথে স্বাভাবিক কথাটুকু বলছে সে। রুমের বাহিরে স্বাভাবিক স্বামী স্ত্রী হিসাবে চলাফেরা তাদের। কিন্তু রুমের ভিতরের সম্পর্কের মান অভিমান উত্তাপ নিঃশ্বাস। আরিফ বেশ কয়েকবার ফিহার সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু পারেনি। মূলত ফিহাই সুযোগ দেয়নি। আগামীতে দিবে বলে মনেও হয় না। রুমের দরজা খট করে বন্ধ হওয়ার শব্দেও ফিহার নড়াচড়া দেখা গেল না। ঠায় জায়গায় দাঁড়িয়ে রইল। আরিফ হাতের খাবারের প্যাকেটগুলোর সাথে ফ্রেশ পানির বোতলটাও ড্রেসিং টেবিলের উপর রাখল। কপাল কুঁচকে রুমের চারপাশে তাকিয়ে ফিহাকে খোঁজার চেষ্টা করল। আশেপাশে কোথাও দেখতে না পেয়ে হালকা উকি মেরে বারান্দায় তাকিয়ে বুঝতে পারল ফিহা সেখানেই আছে। আরিফ সেদিকে বিশেষ একটা মনোযোগ হলো না। গায়ের অনেকটা ধুলো ময়লা লেগে আছে। সারাদিন ব্যস্ত ছিল মার বিয়ের কার্ড বিলিং করতে গিয়ে। বাইকে করে এখান থেকে সেখানে অনেক জায়গায় যেতে হয়েছে তাকে। ডেকোরেশন লোক, বিয়ে ভেন্যু সবকিছু ঠিক করতে করতে মাত্রই বাসা ফিরা হলো তার। হাতে এখনো অনেক কাজ বাকি। অল্প দিন বাকি বিয়ে নিঃশ্বাস ফেলার সুযোগ পর্যন্ত নেই তার। সেখানে ফিহার সাথে তার মনমালিন্যতা যেন আরও বিষণ্ণতা বাড়াচ্ছে। তাদের বিয়ের 1 মাসের বেশি সময় হলো। অথচ এখনো পর্যন্ত ঠিক করে দুটো কথাই বলতে পারছে না সে তার বউয়ের সাথে। কাছাকাছি আসা তো দূরের কথা। তবে আজ আরিফ সব প্রস্তুতি নিয়ে এসেছে। বউয়ের সাথে নরম গলায় নয় গরম গলায় কথা বলবে আজ। সবকিছু হিসাব সমানে সামনে কষবে। এই মেয়ের বিমরত্তি বের করবে সে। কত চিৎকার আর চেঁচামেচি করতে পারে সেও দেখবে।
কথাগুলো ভাবতে ভাবতে আরিফ জিন্সের পকেট থেকে বাইকের চাবি ফোন বের করে ড্রেসিং টেবিলের উপর রাখল। অন্য পকেট হাতড়ে তালা চাবি বের করে একই জায়গায় রাখল। শার্টের পরপর সবগুলো বোতাম খুলে টেনে গায়ের থেকে শার্ট খুলে ময়লা কাপড়ের ঝুড়িতে রাখল। সকালে বুয়া এসে ধুয়ে দিবে তাই। প্যান্টের বেল্ট খুলে রেখে কভার থেকে টাওয়াল ট্রাউজার নিল গোসলের জন্য। যেতে যেতে উকি মেরে ফিহাকে আরো একবার দেখে নিয়ে চলে গেল ওয়াশরুম। হঠাৎ কিছু মনে হতেই কয়েক সেকেন্ডের মধ্যে আরিফ পুনরায় ওয়াশরুম থেকে দৌড়ে বের হয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে তালা চাবি নিয়ে দরজা লক করল। তারপর স্বস্তির মনে চাবি নিয়ে ফের গেল ওয়াশরুমে গোসল করতে। আপাতত ফিহা যাতে তার অনুপস্থিতিতে রুম থেকে চলে যেতে না পারে সেই জন্য দরজা লক করা তার। লম্বা শাওয়ার শেষ করে বের হলো আরিফ। আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা মাথা হালকা পাতলা মুছে নিজেকে ফিটফাট করল। লম্বা চওড়া তাগড়া যুবক সে। সৌন্দর্যের কমতি নেই। মূলত আরিফের পরিবারের সবাই ফর্সা সুন্দর। অনেকটা বংশগতভাবেই এমন ফর্সা তারা। আরিফের বংশে কালো নেই কেউ। সেজন্য সবার ধারণা তারা সবাই বংশগত ফর্সা। তবে মায়া আর আরিফ হলুদ ফর্সা, বাকিরা সবাই সাদা ফর্সা। পারিবারিকভাবে কিছু কিছু দিক থেকে মিলও আছে একে অপরের সাথে। এই জন্য তাদের যে কেউ দেখে বলে দিতে পারবে তারা সবাই ভাইবোন। আরিফ হাতের সাদা টাওয়ালটা পাশে রাখল। হলুদ ফর্সা গায়ে লাল টি শার্টের সাথে কালো ট্রাউজারটি বেশ মানিয়েছে আরিফের প্রশস্ত শরীরে। আরিফ আরও একবার আয়নায় নিজেকে দেখে ফিটফাট করে নিয়ে বারান্দায় দিকে এগিয়ে গেল। ফিহা পিছনে দাঁড়িয়ে গলা কেশে নিজের উপস্থিত জানান দিল। ফিহা ভাবান্তর না দেখে আরিফ এবার ঘনিষ্ঠ হতে চাইল ফিহাকে পিছন থেকে জড়িয়ে ধরে। কিন্তু পারল না ফিহার তৎক্ষণাৎ রিয়েকশন দেখে। কোমরের মধ্যে আরিফের হালকা স্পর্শ পেয়ে ফিহা লাফিয়ে উঠে দূরে সরে গিয়ে ক্ষিপ্ত গলায় বলল, তোমাকে না বলেছি আমাকে ছোঁয়া তোমার জন্য নিষেধ? তাহলে কেন বারবার ছোঁয়ার চেষ্টা করো আমাকে? নিষেধ মানে বুঝো না তুমি? আরিফ কথাটা গায়ে মাখল না, বরং অন্ধকারময় বারান্দায় ফিহার দিকে এগিয়ে যেতে যেতে বলল, একই ডায়লগ তুমি বিগত 1 মাস যাবৎ আমাকে শোনাচ্ছ। আমি এসব শুনতে শুনতে বিরক্ত। আর ভালো লাগছে না এই কপি পেস্ট করা ডায়লগ। ট্রাই টু সামথিং নিউ বেগো। ফিহা ক্ষুব্ধ চোখে আবছা আলোয় তাকালো আরিফের দিকে। আরিফের খেয়ালিপনার কথা সহ্য না করে পাশ কাটিয়ে চলে গেল রুমে। আপাতত সে এই রুমেই থাকতে চাচ্ছে না। কিন্তু দরজার সামনে গিয়ে বুঝতে পারল আরিফ ভিতর থেকে দরজাটি তালা মেরে রেখেছে। ফিহা বার কয়েক তালা টেনে রাগান্বিত চোখে পিছন ঘুরে আরিফের দিকে তাকালো। আরিফ বুকে হাত বেঁধে বারান্দার দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফিহার আগে কটমট করে বলল, ভালোই ভালোই দরজার তালা খুলে দাও বলছি, নয়তো আমি চিৎকার করে বাসার সবাইকে জড়ো করব বলে দিলাম। ফিহা হুমকিতে ভাবান্তর হলো না আরিফের। সে হেলে দুলে গিয়ে বিছানায় বসে বলল, তোমার ইচ্ছা, চিৎকার করতে মন চাইলে করো চিৎকার। আমি আজকে বাধা দিব না তোমাকে। বরং চুপচাপ বসে বসে দেখব কেমন। চিৎকার ঠিকঠাক ভাবে করতে না পারলে আমার কাছে আসো। তোমার চিৎকার করার কারণ দেয়। তবে আমার অ্যাডভান্স মানো। এখনই চিৎকার করে এনার্জি নষ্ট করো না বউ। আজ কিন্তু তোমার এনার্জির প্রয়োজন হবে। আমি কিন্তু ফুল মুডে আছি। দেখ না, বাসর করার জন্য বউয়ের জায়গায় আমি একদম সেজেগুজে বিছানায় বসে আছি তোমার অপেক্ষায়। আসলে জীবনের প্রথমবার বিয়ে করেছি তো, তাই বাসরাত সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা নেই। এজন্য একটু এক্সাইটেড হয়ে আছি বাসর রাত পালন করার জন্য। ফিহার রাগী চোখে আরিফের দিকে তাকাতেই চোখ আটকায় সেদিকে। সদ্য গোসল করা স্নিগ্ধ সুন্দরতম পুরুষ আরিফ। আরিফের এই সুন্দর মায়ামো চেহারায় তো ফিহা কিশোরী বয়সের মজে ছিল তার প্রেমে। ধীরে ধীরে সেই প্রেম গভীর থেকে গভীর হয় আরিফের মণিমুগ্ধকর ব্যবহারের সাথে সাথে। একটা সময় ফিহা সম্পূর্ণভাবে মজে যায় আরিফের প্রেমে। আজও তাই আছে। কিন্তু অভিমানে চাপা। ফিহার মাথায় আসে না আরিফ আর মায়া কার মতো হয়েছে। এই বাড়ির কারোর সাথে তাদের বিশেষ একটা মিল নেই। আরিফের যা ৩০% মিল আছে মার তো তাও নেই। এরা ভাই বোন আসলে কার মতো এতটা সুন্দর হয়ে জন্মালো? ফিহার শ্বশুর শাশুড়ি তো ভুলেও না। তাহলে আসলে এদের সুন্দর বলতে ভুল হবে। সুন্দর হওয়া এক ব্যাপার আর কিউট হওয়া আরেক ব্যাপার। সুন্দর তো ফিহাও, কিন্তু আরিফ আর মার মতো এতটা কিউট নয়। আরিফ মার দিকে তাকালে চোখ সেখানে আটকায়। আরিফের তো যেমন তেমন বয়স হয়েছে, ফর্সা গালে চাপ দাঁড়িয়ে আছে, ছেলে মানুষ। কিন্তু মায়া, সে তো কিশোরী বয়সের সদ্য বেড়ে উঠা কিউট কুমারী।
আরিফকে দেখে যদি ফিহার এতটা মন ছটফট করে, অস্থির লাগে, তাহলে মায়াকে দেখে হৃদ ভাইয়ের কেমন লাগে? নিশ্চয়ই অস্থির অস্থির লাগে, ছুঁয়ে দিতে মন চাই। ফিহার নিজের তো মায়াকে দেখলে সারাক্ষণ গাল টানতে মন চায় কিউটনেসে। সেখানে হৃদ ভাই তো পুরুষ মানুষ, তাও আবার মার স্বামী। নিশ্চয়ই ফিহার মতো গুমরে ছটফট করে ভালোবাসার মানুষকে ছুঁয়ে দেখার জন্য, নাকি ফিহার থেকে আরো বেশি ছটফট করে ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য? হৃদ ভাই গম্ভীর মানুষ, বোঝা দেয় তার মনের অবস্থাটা। তাছাড়া এরা ভাই বোন মিলে কি তাদের ভাই বোনকে শান্তিতে থাকতে দিবে না এই জীবনে? তারা কিছু না করেও প্রতিবার কেন তাদের সবকিছু সহ্য করতে হয়? কিছু না করেও ফিহা আর হৃদ দুজনই শাস্তি পাচ্ছে। কিন্তু আর না, হৃদ ভাই মায়াকে ক্ষমা করলেও ফিহা জীবনে কখনো আরিফকে ক্ষমা করবে না তার ভুলের জন্য। আর না আরিফের মন ভুলানো কিউট চেহারায় মজবে, সেও আরিফকে একই পরিস্থিতি নিয়ে যাবে, যে পরিস্থিতিটা ফিহা সহ্য করতে হয়েছে আরিফের জন্য। ভালোবাসার মানুষ বলে কোনো ছাড় সে দিবে না। ফিহা জোরপূর্বক আরিফ থেকে নিজের দৃষ্টি সরিয়ে পাশে রেখে শক্ত গলায় বলল, আরিফ তুমি দরজা খুলবে নাকি আমি সত্যি সত্যি জোরে জোরে চিৎকার করে বাবা মাকে ডাকবো কোনটা? আরিফ হেরালি করে বলল, বিন্দাস ডাকো, তোমার ইচ্ছা। বাবা মা এই রুমে আসলে তোমার ইজ্জত কই যাবে জানো তো? আমি তাদের বলবো তুমি আমার পিরিয়ডের সময়েও জোরাজুরি করছো, তখন কি হবে ভাবে? কি আর হবে? তারা ভাববে ছেলে তাদের ভীষণ সিরিয়াল ভবিষ্যৎ প্রজন্ম বাড়াতে দ্রুত নাতি নাতনির মুখ দেখবে বলে, এই জন্য তারা আমাকে দোয়া দিয়ে যাবে। আরিফের নির্বিঘ্ন ভঙ্গি দেখে সন্দেহের বশে কপাল কুঁচকায় ফিহা। আশ্চর্য, ইজ্জত সম্মান চিন্তিত ছেলেটা আজ এতটা নির্লজ্জ মতো আচরণ করছে কেন? কথায় কথায় বাসর। ফিহার সন্দেহ বাড়ে, কপাল কুঁচকে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠে, আজ তোমার সম্মানের ভয় নেই কেন? আরিফ লিপিপ্ত উত্তরে বলল, বউয়ের সাথে ইজ্জতের চিন্তা করলে আমার বংশধর বাড়বে, এই জীবনে আমি বাবা হতে পারবো। তাছাড়া আজ বউয়ের সাথে বাসর করব বলে তার জন্য পূর্ব প্ল্যানিং করে এসেছি এখানে। আপাতত বাড়িতে আমি আর আমার সুন্দরী বউ ছাড়া অন্য কেউ নেই, পুরো বাড়ি খালি। বাবা মাকে আমি মুক্তার শ্বশুর বাড়িতে পাঠিয়েছি মার বিয়ের দাওয়াত দিতে। আজ রাতটা তারা সেখানে থেকে সকালে আসবে। জুই, মায়া তো প্রথম থেকেই ঢাকায় আছে। কাজের মহিলাকে আমি আজকে ছুটিতে পাঠিয়েছি, সকালের আগে আসবে না। আমাদের দুজনের রাতের খাবারটা পর্যন্ত আমি রেস্টুরেন্ট থেকে কিনে নিয়ে এসেছি, যাতে তোমার রুম থেকে বের হওয়ার অপশন না থাকে। এবার তুমি শুধু চিৎকার না, আরও কিছু করলেও কেউ আসবে না আমাদের মাঝে। তবে তুমি এতটা শিওর থাকো আজকে বাসর পালন করেই আমি দম নিবে তার আগে না? আরিফের সহজ সরল স্বীকারোক্তিতে বরফ হয়ে যায় ফিহা। গাঢ় অনুভূতিতে হিম শীতল কেঁপে উঠে পিঠের শিরধারা। ফিহার শক্ত থাকা মনোবল যেন মুহূর্তেই মিলিয়ে গেল আরিফের ভয়। শুকনো ডুব গিলে এদিকে সেদিকে তাকালো পালানোর জন্য। মূলত ফিহা বুঝতে পারছে আরিফের সাথে গলা বাড়িয়ে লাভ নেই, বাড়িতে মানুষজন নেই তাকে সাহায্য করার জন্য। কিন্তু ফিহাও এত সহজে আরিফের হাতে ধরা দিবে না, তাই সে হুট করে দৌড়ে পালতে চায় ওয়াশরুমের ভিতর। আজ রাতটা সে ওয়াশরুমের ভিতর কাটাবে লক হয়ে। সকালে সবাই বাড়িতে আসলে তারপর না সেও বের হবে তার আগে না। ফিহার হঠাৎ দৌড় দেখে এক মুহূর্তের জন্য চমকে উঠে আরিফ। কোনো কিছু না ভেবে সেও দৌড় দিল সেদিকে। আপাতত তার এত প্ল্যানিং ফিহার জন্য বিফলে যেতে পারে না, সফল তাকে হতেই হবে। পুরুষ মানুষ বলে কথা। ফিহা ওয়াশরুমের দরজা বন্ধ করতে চাইলে আরিফ বাধা সৃষ্টি করে হাত দিয়ে তৎক্ষণাৎ। ফিহাকে দরজা লাগাতে না দিয়ে ডেলে শক্তি প্রয়োগ করে ওয়াশরুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে সে। ফিহা আরিফের পুরুষওয়ালী শক্তির সাথে উঠতে না পেয়ে ভয়ে সিটিয়ে যায় ওয়াশরুমের দেয়ালের সাথে। আরিফ বাঁকা হাসল, ফিহাকে ঝাপটে ধরে কোলে তুলে নিয়ে ওয়াশরুম থেকে বের হলো। ফিহা আরিফের কোলে ছটফট করল ছাড়া পাওয়ার জন্য। হাত দিয়ে বেশ কয়েকবার আঘাত করেও বসল আরিফকে, কিন্তু আসিফ তারপরও ছাড়ল না ফিহাকে। ফিহা শক্ত গলায় চেঁচিয়ে বলল, আরিফ ছাড়ু, আমি তোমার সাথে কোথাও যাব না। তুমি এবার বেশি বেশি করছো বলে দিলাম। আমি কিন্তু সকালে সবার কাছে তোমার নামে বিচার দিব এই অসভ্যতার জন্য। ছাড়ু বলছি। আরিফ ফিহাকে বিছানার উপর ছুঁড়ে ফেলে রসিয়ে রসিয়ে বলে, দিও বিচার। আগে আমি অসভ্যতামি করে নেয় তারপর দিও কেমন? তুমি বিচার দিবে যে রাতে আমার স্বামী আমাকে একটু বেশি আদর করেছিল, তার জন্য আমি পাগল বউ আপনাদের কাছে আমার ভালো স্বামীর নামে বিচার দিচ্ছি।
আপনার আমার স্বামীর বিচার করুন, সে কেন আমার মতো পাগল বউকে এত আদর করল। তার বিচার করুন আপনার সবাই। এভাবে বলবে কেমন? তারপর না হয় আমিও তোমার হয়ে সাক্ষী দিব সবার কাছে। কি বলো? ফিহা আরিফকে এমন চঞ্চল স্বভাবে দেখে ঘাবড়ে উঠে। বিছানা বসে ভয়ে শুকনো ডুব গিলে পিছিয়ে যেতে চাইলে আরিফ পুনরায় ফিহার পা ধরে টেনে বিছানা ফেলে উপরে উঠে যায়। ফিহার দুপায়ের উপর বসে টেনে নিজের গায়ের শার্ট খুলে ফ্লোরে ফেলে দিয়ে তৎক্ষণাৎ চুকে পড়ল ফিহার মুখের উপর। নিজের বলিষ্ঠ হাতে ফিহার হাত দুটো বিছানায় চেপে ধরে মুখোমুখি হতে ফিহা গঙ্গাল ভয়ে ছটফট করে কিছু বলতে চাইল। আরিফ তুমিয়া, ফিহাকে শেষ করতে দিন না আরিফ। ফিহা কানের কাছে মুখ ডুবিয়ে বলে উঠে। ইতিহাস সাক্ষী দুনিয়ার কোনো পুরুষই তার বউয়ের কাছে সভ্য ছিল না। সভ্য জাতির সন্তান হয় না। তাই আমিও চরম লেভেলের অসভ্য জাতিতে পড়ি ফিহু। আমার একটা দুইটা না অনেকগুলো বাচ্চা লাগবে। তাহলে বুঝতে পারছো আমাকে কোন লেভেলের অসভ্য হতে হবে তোমার সাথে। আরিফের বলিষ্ঠ দেহের নিচে ছটফট করল ফিহা। নিজেকে আরিফে থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ফিহার গালের সাথে নিজের গাল ঘষে অন্তত গম্ভীর কণ্ঠে বলে উঠে আরিফ। কেমন এমন করছো ফিহু? গত কয়েকটা মাস তোমার জন্য দিন রাত ছটফট করেছি আমি। সেটা কি কম ছিল না? এখন তোমার আমাকে আরো কষ্ট দিতে হবে। আমার কি মানসিক শান্তির প্রয়োজন হয় না ফিহু? ছেলে বলে কি আমাদের ফুটবল লাগে না নিজেকে? কষ্ট হয় না? তোমার মায়ের কাছে রোজ ফোন করতাম তোমার জন্য বিয়ের প্রস্তাব দিয়ে। কিন্তু তিনি রাজি হতেন না। উল্টো আমাকে হুমকি দিতেন। বলতেন আমি তোমার সাথে যোগাযোগ করলে তিনি তোমাকে ত্যায্য করবে পরিবার থেকে। জীবনের তোমার মুখও দেখতে চাইবে না। এই জন্য আমি তোমার ফোন ধরতাম না। তোমাকে আমার কাছে নিয়ে আসতাম না। কারণ আমি জানতাম যদি তোমাকে আমার কাছে নিয়ে আসতাম তাহলে তুমি সুখী হয়েও হতে পারতে না। পরিবারের জন্য মন উদাস থাকতো, খারাপ লাগতো, সবসময় কান্নাও করতে। তোমার সুখের জন্যই তোমাকে আমি সময় দিচ্ছিলাম। কিন্তু আমি তোমাকে ছাড়া অন্য কাউকেই বিয়ে করতাম না। যদি তুমি বিয়ে করে নিতে তাহলে জীবনের একটা সময় গিয়ে হয়তো পরিবারের দায় পড়ে বিয়ে করতাম। কিন্তু ততক্ষণ বিয়ে করতাম না যতক্ষণ না পর্যন্ত সিঙ্গেল থাকতে। তবে আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। সেই বিশ্বাস নিয়ে আমি তোমার মায়ের শর্ত অনুযায়ী কাজ করছিলাম। তোমাকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য রাত দিন এক করে পরিশ্রম করতে চাইছিলাম। হয়তো বছর 3 পরে আবারও তোমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতাম। কিন্তু বিশ্বাস করো, তোমার হঠাৎ সুইসাইডের বিষয়টি শুনে আমিও মরণ যন্ত্রণায় ছটফট করেছিলাম। জ্ঞান ফিরে পাওয়ার পর পাগল হয়ে গেছিলাম তুমি বিহীন। আই লাভ ইউ ফিহু। তোমাকে ছাড়া সত্যিই জগৎ সংসার করা দায়। বিয়ের পর গত একটা মাস আমি ছটফট করেছি তোমার একটু সান্নিধ্য পাওয়ার জন্য। তুমি কথা বলতে না, আমার ফোন তুলতে না। বাসায় আসার পরও তোমার থেকে দূরে থাকাটা আমাকে কষ্ট দিচ্ছিল ফিহু। তোমার অভিযোগ ঠিক আছে, কিন্তু আমার দিকটাও তো দেখতে হবে তোমার। সবচেয়ে বড় চাপে ছিলাম আমি। একদিকে বাবা হসপিটালে, অন্যদিকে মায়াকে নিয়ে আমাদের পারিবারিক ঝামেলা খান বাড়ির সাথে। সেখানে নতুন করে আমার সম্পর্কের কথাটা সবাইকে জানানো মানে ছিল আরও চাপ বাড়ানো। সবকিছু দিক থেকে আমিও বেশ হিমশিমে ছিলাম। তোমাকে বিষয়টা বোঝাতে চাইছিলাম কিন্তু তুমি আমার কথাটা শুনতে পর্যন্ত রাজি নও। তাই আজ বাধ্য হয়ে এই জোরাজুরি পথ অবলম্বন করতে হলো আমাকে। তার জন্য আই এম ভেরি সরি ফিহু। বাট তারপরও আজকে তোমাকে ছাড়তে পারবো না। অকারণে অভিযোগও মানতে পারবো না। আমার ভালোবাসা চাই মানে চাই। আরিফের কথা শেষ হওয়ার সাথে সাথে ফিহা অনুভব করল আরিফের তীব্র ঠোঁটের ছোঁয়া নিজের গলার মধ্যে। স্পর্শের গভীরতা বাড়তেই ফিহা গঙ্গাল। আরিফকে আর বাধা দিল না। আরিফ বাধা না পেয়ে গলা থেকে মুখ উঠিয়ে ঠোঁটের কাছে যেতে যেতে সে ডান হাত বাড়িয়ে রুমের লাইট বন্ধ করে দেয় খাটের কোণার দেয়ালের সুইচ চেপে। দুজনের নিঃশ্বাসের ঘনত্ব নিয়ন্ত্রণহীন হয়ে ভেসে গেল ঘন কুয়াশার চাদরে। টিল টিল। বিয়ের কাজের ঝামেলায় বাহির ফিরতে ফিরতে রাতে 11টা বেজে গেল আয়নের। হৃদ তখনও বাসায় ফিরেনি। আয়ন আরাফ খানকে সঙ্গে নিয়ে সবেমাত্র বাসায় ঢুকল। অনেকটা ক্লান্ত সবাই। আসিফ হৃদের সাথেই বাহিরে। আয়ন এই মুহূর্তে খান বাড়িতে ফিরত না শুধু জুইকে এক পলক দেখার জন্য পুনরায় খান বাড়িতে ফেরা তার। হেনা খানের দেওয়া শরবতটা খেল এক চুমুক। গ্লাসটা ট্রেতে রেখে চারপাশে সূক্ষ্ম নজর বুলাল। ড্রয়িং রুমে আশেপাশে কোথাও জুইকে দেখতে পেল না সে। আয়ন ভ্রুর কুঁচকে হাতের ঘড়িতে সময়টা দেখে নিল।
ঘড়ি কাঁটা 11টা ছুঁয়ে যেতে দেখে ভাবল হয়তো জুই ঘুমিয়ে পড়েছে। আয়ন উঠে দাঁড়ালো। যেহেতু জুই ঘুমিয়ে পড়েছে তাই আর খোঁজ করল না। বাসায় ফিরে যেতে চাইল, হেনা খান আরাফ খান থেকে বিদায় নিয়ে। হেনা খানকে যেতে বলল আয়নকে। আয়ন রাজি হলো না। সে বলল তার গোসল করা প্রয়োজন, গায়ে ময়লা। ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া। খান বাড়ির থেকে বের হয়ে আয়ন নিজের গাড়ি নিয়ে ছুটল চৌধুরী বাড়ির উদ্দেশ্য। 15 মিনিটের রাস্তাটি, দ্রুত গাড়ির চালিয়ে পৌঁছাল 10 মিনিটে নির্জন রাস্তা পেয়ে আয়ন। গাড়ির পার্কিং করে বের হলো। ক্লান্তি রেশ টেনে গায়ের কোট খুলে ভাঁজ করে হাতে উপর রাখল। চারপাশে ঠান্ডা পড়েছে বেশ, কিন্তু তার তেমন একটা ঠান্ডা লাগছে না, বরং ভালোই লাগছে। বাড়ির মেইন দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলের সুইচবোর্ড চাপল আয়ন। প্রথমে কাউকে দরজা খুলতে না দেখায় পুনরায় চাপল। এই সময়ে বাসায় তেমন কেউ ঘুমানোর কথা না, কিন্তু দরজা খুলতে দেরি করছে কেন বুঝতে পারছে না আয়ন। আয়নের চিন্তা ভাবনার মাঝেই খট করে কেউ দরজা খুলে দিল। আয়ন ক্লান্তিতায় ব্যক্তিটিকে না দেখেই পাশ কাটিয়ে ভিতরে ঢুকল। 2 কদম এগিয়ে যেতেই হঠাৎ থেমে যায় তার পা জোড়া। কপাল সূক্ষ্ম ভাঁজ ফেলে পুনরায় পিছন ঘুরে তাকালো। পাশের দাঁড়িয়ে থাকা ব্যক্তিটিকে দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল সে। কালো শাড়ি পরিহিত মিষ্টি মেয়েকে দেখে হার্টবিট মিস হলো। সে কি আসলেই সত্যি দেখছে নাকি মিথ্যা? আয়ন শোকট হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে তাকল জুইয়ের দিকে। বিষণ্ণতার কারণে যেন কথা বের হচ্ছে না গলা দিয়ে। আয়ন অপদস্থ চোখে জুইকে উপর থেকে নিচ অবধি দেখে নিল। আয়নের মনে হচ্ছে সে বিয়ে করে সংসার করছে, আর রাত জেগে আদর্শ বউ তার জন্য অপেক্ষা করছিল। সত্যি কি তাই? আয়ন বিয়ে করেছে ঠিক আছে, কিন্তু জুই আসবে কোথাও থেকে? সে তো খান বাড়িতে তাহলে। আয়ন জাগ্রত অবস্থায় কি ভ্রমণ দেখছে জুইকে নিয়ে, কিন্তু কিভাবে সম্ভব এটা? আয়নের পলকিং দৃষ্টিতে অপদস্থক হচ্ছে জুই। হাঁসফাঁস করে নত মস্তিষ্কের দাঁড়ালো। আর চোখে একবার আয়নের দিকে তো অন্যবার সোফায় বসে থাকা মেহেরবানের দিকে তাকাচ্ছে। এই মুহূর্তে প্রচণ্ড অস্তিত্বে পড়ে গেল জুই। মেহেরবান হয়তো জুইয়ের অস্তিত্বের বিষয়টি বুঝতে পারছেন, তাই সোফা থেকে অনেকটা আদর্শ সুরে তিনি ডেকে উঠল আয়নকে। আয়ন চমকে পিছন ঘুরে নিজের মায়ের দিকে তাকাতেই তিনি বলে, রুমে যাও আয়ন, ফ্রেশ হয়ে আসো, ডিনারের জন্য অপেক্ষা করছে সবাই। যাও। আয়ন মায়ের কথায় সায় জানালো। জুইকে তার ভ্রমই মনে হলো, কারণ মেহেরবান তো জুইকে কিছু বলছে না। তার মানে সে একাই জুইকে দেখছে। আয়ন যেতে যেতে ঘাড় ঘুরিয়ে আবারও একবার জুইকে দেখে নিল। শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ধীরেসুস্থে নিচে নামলো আয়ন। গায়ে ধূসর রঙের টি শার্ট পরেছে ট্রাউজার দিয়ে। আয়ন সিঁড়ি ভেঙে নিচে নেমে চারপাশে কাউকে দেখল না, জুইকেও না। আয়ন নিজের ভ্রম মনে করে গিয়ে বসল নাহিদ চৌধুরী অপর পাশের ডাইনিংয়ে। বাবার সাথে টুকটাক বিজনেস সম্পর্কে কোথাও বলছিল সে। যেহেতু নিজের বাবাকে বিজনেসের দিক থেকে সাহায্যের হাত বাড়িয়ে, তাই। তাছাড়া পারিবারিক ঝামেলায় আপাতত সে হসপিটাল থেকে 1 সপ্তাহের জন্য লিভ নিয়েছে। সকল ঝামেলা মিটিয়ে তারপর পুনরায় ডিউটিতে ফিরবে। তাদের কথার মধ্যেই মেহেরবান সার্ভেন্ট দিয়ে একে একে খাবার টেবিলের উপর রাখল। জুই মেহেরবানের পিছনে দাঁড়িয়ে রইল ইতস্তত ভঙ্গিতে। মূলত জুইকে মেহেরবান খান বাড়ির থেকে আসার সময় সাথে করে নিয়ে এসেছিল এখানে। আর এখানে এসেই শাড়িটা তিনিই দিয়েছেন জুইকে পরার জন্য। সন্ধ্যা থেকে এই পর্যন্ত মেহেরবান জুইকে নিজের সাথে সাথে রাখছেন সবকিছুতে, যেন তিনি জুইকে সাংসারিক দিক বোঝাচ্ছেন এমনটা। জুই বিষয়টি বুঝতে পেরেও কিছু বলল না। তারও খারাপ লাগছে না বিষয়গুলো, বরং ভালোই লাগছে। আয়ন তখনও দেখল না জুইকে। মেহেরবান নাহিদ চৌধুরী পাশের চেয়ারটা টেনে বসল। জুইকে দাঁড়িয়ে থাকতে দেখে মেহেরবান গম্ভীর মুখে বলল, দাঁড়িয়ে আছো কেন? যাও আয়নের পাশের চেয়ারটা গিয়ে বসো। বাবার সাথে কথা বলার মনোযোগ ভাঙে আয়নের। চমকে উঠে জুইয়ের দিকে তাকায়। তার মানে সে সত্যি জুইকে দেখেছিল তখন। জুই আয়নের ভ্রম ছিল না। আয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে জুইয়ের দিকে তাকাতেই জুই হাঁসফাঁস করে ধীর পায়ে হেঁটে এসে বসল আয়নের পাশের চেয়ারটা। আয়ন তখনও তাকিয়ে ছিল জুইয়ের দিকে। নিজের বিষণ্ণতা কাটিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বসল আয়ন। তবে সে আর ঘুরে জুইয়ের দিকে তাকালো না অনেকটা সময়। নিজের মতো করেই খেল। তবে মাঝে মধ্যে আয়ন ইচ্ছাকৃতভাবেই এটা সেটা চাইল জুইয়ের কাছে দেওয়ার জন্য। জুই জড়তার হাতে আয়নে এগিয়ে বাড়িয়ে দেয় তরকারির বাটি। খাওয়া দাওয়া আলোচনা চলছে সবার মাঝে জুই বাদে। আয়ন নিজের বাবা মার সাথে টুকটাক কথা বলছে আর খাচ্ছে।
জুই জড়তার সহিত অল্প কিছু খেয়ে উঠে যেতে নিলে হঠাৎ করে তার শাড়ির কুচিতে টান পড়ায় পুনরায় ধূপ করে চেয়ারে বসে পড়ে। চেয়ারের শব্দের আলোচনা ছেড়ে প্রত্যেকে উৎসুক দৃষ্টিতে তাকালো জুইয়ের দিকে। লজ্জায় মিয়ে গেল জুই। হাঁসফাঁস করতে বুঝতে পারল তার শাড়ির কুচি খুলে গেছে ইতিমধ্যে। জুই আঁতকে উঠল। কিসের সাথে বেজে শাড়ির কুচি খুলে গেল তাও বুঝতে পারছে না। অসহায় জুই চোখ তুলে তাকাতেই তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্নের সম্মুখীন হলো মেহেরবানের। কোনো সমস্যা হচ্ছে তোমার? জুই মাথা নাড়িয়ে অসম্মতি জানাতেই মেহেরবান জুইয়ের খালি প্লেটের দিকে তাকিয়ে কপাল কুঁচকায়। কি ব্যাপার, খালি প্লেট নিয়ে বসে আছো কেন? খাবার নাও। আয়ন, তুমি ওর পাশে বসে থেকেও মেয়েটাকে খাবার তুলে দিচ্ছ না কেন? আয়ন কিছু না বলে গাদা গাদা খাবার তুলে দেয় জুইয়ের প্লেটে। অসহায় জুই আরও ফ্যাসাদে পড়ে গেল পরিস্থিতির চাপে। এত খাবার সে কিভাবে খাবে? সে তো এখান থেকে উঠতে চাইছিল, ব্যাস উল্টো সেই ঝামেলায় পড়ে গেল। যদি এই মুহূর্তে জুই নিজের বাড়িতে থাকত তাহলে শত খুঁজে তাকে এই মুহূর্তে জাগ্রত অবস্থায় কখনোই পাওয়া যেত না। কখন ঘুমিয়ে পড়ত। তাছাড়া জুই নিজের বাড়িতে যতটা রাজনীতি করে ফ্রি হয়ে চলে, এখানে তার ছিটাফোঁটাও পারছে না। সারাক্ষণ জড়তার আর ভয় ভয় হয়ে চলতে হচ্ছে। এই বুঝি মেহেরবান নারাজ হয়ে যাবে তার উপর? তারপর আবার জুইয়ের এত সতর্ক থাকার পর এখন কেমন করে শাড়ি খুলে গেল? এমন বাজে পরিস্থিতির শিকার জুইয়ের গলা ভরে কান্না আসছে। এই বুঝি শ্বশুর বাড়ি হয়? বউদের অকারণে বুঝি সারাক্ষণ মনের মধ্যে ভয় ভয় কাজ করে কেউ খারাপ ভাববে বা মন্দ বলবে এটা নিয়ে? জুইয়ের তো ভীষণ ভয় করছে। অথচ মেহেরবান বা অন্য কেউ তাকে কিছুই বলেনি। তারপরও মেহেরবানের শক্ত গম্ভীর মুখটা দেখলে জুইয়ের মনে একরাশ ভয় কাজ করে শুধু। জুই প্লেট হাত দিয়ে ডুবিয়ে নিজেকে সংযম করার চেষ্টা করল। আর চোখে সবাইকে দেখল প্রত্যেকে যার যার খাবার মনোযোগ সহকারে খাচ্ছে। জুই স্বস্তির মনোভাবে হালকা ঝুঁকে টেবিলের নিচে তাকালো। আসলে কিসের সাথে আটকে তার শাড়ির কুচি খুলে গেল সেটা দেখতে। জুই টেবিলের নিচে উকি দিতেই চোখে পড়ল আয়ন তার কুচিতে সম্পূর্ণ পা দিয়ে বসে আছে। তাই আয়নের জন্য যে তার কুচিগুলো খুলে গেল সেটাও ঠিক বুঝতে পারল জুই। কিন্তু জুই এতটা বুঝতে পারল না আয়ন কাজ ইচ্ছাকৃত করল, না ভুলবশত। জুই সোজা হয়ে বসল মাথা নিচু করে। বাম হাতে শাড়ির কুচিগুলো টানল আয়নের পা শাড়ি থেকে সরাতে। কিন্তু পারল না। আয়ন কোনো মতেই পা সরাচ্ছে না তার শাড়ির উপর থেকে। অসহায় জুই এবার খানিকটা বিরক্তি হলো। সে ঠিক বুঝতে পারছে আয়ন ইচ্ছাকৃতভাবেই তখন তার শাড়ির কুচিতে পা রেখেছি যাতে জুই খাবার টেবিল ছেড়ে উঠতে না পারে। কিন্তু কেন? জুইকে খাবার টেবিলে আটকে রেখে লাভ কি ডাক্তার সাহেবের? জুই খানিকটা চেপে গেল আয়নের দিকে। বাম হাতে নিজের শাড়ি টেনে ফিসফিস করে আয়নকে বলল, ছাড়ুন। আয়ন এমন একটা ভাব ধরল যেন এই মুহূর্তে জুই কি বলেছে সে আসলে বুঝতেই পারছে না। আর না বুঝার মতো করে কপাল কুঁচকে তাকায় জুইয়ের দিকে। ফিসফিসিয়ে একটু করে বলল, কি? আমার শাড়ি? মানে? আমার শাড়ি আপনার পায়ের নিচে। প্লিজ ছাড়ুন। আজব। তাহলে আমাকে বলছেন কেন? মানে? আপনাকে বলবো না তো কাকে বলবো? আজব তো, আপনিই তো আমার শাড়িতে পা দিয়ে আছেন। ছাড়ুন প্লিজ। উহুম। আমি হাত দিয়ে ধরছি আপনার শাড়ি। ধরি নাই। ধরেছে আমার পা। তাই আপনার যা বলার আমার পাকে বলুন, আমাকে নয়। আমি ভীষণ ব্যস্ত জুই। দেখছেন না খাবার খাচ্ছি। অসহায় জুই পুনরায় বলল, প্লিজ ছাড়ুন। আমি উঠব। আয়ন ছাড়ল না। আর না জুইকেও কোথাও যেতে দিল। বরং আয়ন সবার চলে যাওয়ার অপেক্ষা করল। একে একে সবাই চলে গেল খাবার শেষ করে। আয়ন এবার নিজের আসলে ফোমে ফিরে আসল। জুইয়ের চেয়ার টেনে তৎক্ষণাৎ নিজের চেয়ারের সাথে মিশিয়ে নিয়ে ভ্রূর নাচিয়ে বলল, আজ মনে হচ্ছে আমি সত্যিই বিয়ে করেছি জুই। আপনাকে নিজের বাসায় পরিবারের সবার সাথে দেখে কেমন একটা বউ বউ ফিল পাচ্ছে আমার। কি করি তো বলুন। চলুন না আমরা রুমে যাই। বাসরটা সেরে ফেলি। বাহিরের ঠান্ডা পড়ছে তাই সাথে বউ থাকলে শীতটা হালাল হয়ে যাবে।